কনকনে শীতের রাত, রাস্তা পুরো ফাঁকা, চারিদিকটা কুয়াশায় একেবারে ঢেকে আছে। লাশবাহী গাড়ির জোড়া হেডলাইটের আলোয় যত দূর দেখা যায় তাতে বোঝা যায় রাস্তার দুদিকে ধুধু মাঠ। এখন অনেক রাত, তাই রাস্তাঘাট একেবারে ফাঁকা। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। এমন সময়ে রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি নিয়ে ফিরছিল সকলের পরিচিত ড্রাইভার বিলাস সর্দার। সে একটা বটগাছতলায় চায়ের দোকান দেখতে পেয়ে গাড়িটা দাঁড় করালো। দোকানের সামনে পাতা একটা চেয়ারে বসে বলল, দাদা, একটা দুধ চা হবে? না ভাই, এত রাতে আর দুধ চা হবে না। লিকের চা খাও তো, বলো, বানিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, আদা দিয়ে এক কাপ কড়া করে চা বানিয়ে দাও তাহলে। চারিদিকটা নিস্তব্ধ, রাতের নীরবতায় একটাও জনমানব দেখা যাচ্ছে না এই তল্লাটে। মাঝে মধ্যে দু একটা গাড়ি শোঁ শোঁ শব্দে দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে। দূর থেকে শিয়ালের চিৎকার ভেসে আসছে। এমন সময় চা দোকানদার বলল, এই নাও বাবু চা, সঙ্গে বিস্কুট টিস্কুট কি কিছু দেবো নাকি? না না, বিস্কুট লাগবে না। আচ্ছা বাবু, তাহলে তুমি চায়ের দাম 5 টাকা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। গরম চায়ে একটা চুমুক দিতেই ফোনটা বেজে উঠল। হ্যালো বিলাস বাবু, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি বারুইপুর হাসপাতালে চলে আসুন। সকালে আপনার অ্যাম্বুলেন্সে পুড়ে যাওয়া যে রোগীকে এনে ভর্তি করিয়েছিলেন, তার মৃত্যু হয়েছে। সঙ্গে মৃত ব্যক্তির বাড়ির লোকও আছে। আপনি এসে মৃতদেহটাকে ইমিডিয়েট মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আমি কয়েক মিনিটের মধ্যেই আসছি। তারপর চাটা শেষ করে চায়ের দাম মিটিয়ে উঠতে যাবে, হঠাৎ কিছু একটাই লেগে তার প্যান্টটা একটু ছিঁড়ে গেল। যেন কোনো এক অশুভ শক্তি তাকে ওখানে যাওয়া থেকে আটকাতে চাইছে। বাবু, এটা কিন্তু অশুভ লক্ষণ, সাবধানে যাবেন। আরে ওসব কিছু নয়। সে তোয়াক্কা না করে গাড়ি নিয়ে রওনা দিল। বিলাস মূলত নাইট ডিউটি করতে বেশি পছন্দ করে, কারণ দিনের বেলায় 8 ঘন্টা ডিউটি দিলে যে পরিমাণ অর্থ পাওয়া যায়, রাতে 5 ঘন্টায় সেই একই পরিমাণ অর্থ পাওয়া যায়। অ্যাম্বুলেন্স করে রুগী নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে, আবার হাসপাতাল থেকে মৃতদেহ মর্গে নিয়ে যায়। প্রতিদিন যতগুলো রোগী না তাকে বইতে হয়, তার চেয়ে বেশি বইতে হয় মৃতদেহ। যেসব টিপ অন্যান্য ড্রাইভার ক্যান্সেল করে দেয় নিয়ে যেতে, এক্সট্রা ইনকামের জন্য সেই সমস্ত টিপও হাতছাড়া করে না বিলাস। তাই লাশ মর্গে, শ্মশানে, কবরস্থানে যেখানেই নিয়ে যাওয়া হোক, সবাই সর্বপ্রথম বিলাসকেই ফোন করে। সকলেই তার এমন সাহসের জন্য প্রশংসা করে, বলে এই একমাত্র লোক যার ভূত প্রেত পিশাচ কোনো কিছুরই ভয় নেই। কিন্তু আসলে বিলাসেরও ভয় হয়। সেও ভূত প্রেত পিশাচদের ভয় করে, কিন্তু টাকার জন্য এই কাজ তাকে করতে হয়। পরিবারের জন্য, স্ত্রী পুত্রের জন্য সব কিছু করতে পারে সে। যাই হোক, হাসপাতালে পৌঁছে লাশটাকে গাড়ির মধ্যে তুলে নেয়। যে মহিলা তাকে ফোন করেছিল, সেই মহিলা বিলাসকে বলে, দাদা, এই লাশটাকে আপনি মর্গে রেখে আসুন। হাসপাতাল ফেরত সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে নিন। আর শুনুন, আপনার আসতে দেরি হচ্ছিল, তাই মৃত ব্যক্তি পরিবারের লোকজনেরা ফিরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি মর্গে রেখে দিয়ে চলে আসবো, আপনি চিন্তা করবেন না। তারপর নিয়ম মাফিক লাশ শনাক্ত করতে গিয়ে বিলাসের সারা শরীর শিউরে উঠল। লাশের সর্বাঙ্গ পুড়ে গেছে, মাথায় চুল নেই, পরনে বস্ত্র নেই, সারা শরীর থেকে একটা বিস্মিরি দুর্গন্ধ বেরুচ্ছে। উফ, কি ভয়ঙ্কর লাশ! বিলাস সঙ্গে সঙ্গে কাপড়টা ঢাকা দিয়ে দিল। তারপর গাড়িতে স্টার্ট দিয়ে সে বেরিয়ে গেল মর্গের উদ্দেশ্যে।
দ্রুত গতিতে ছুটে চলেছে বিলাসের গাড়ি। বেশ কিছুটা যাবার পর হঠাৎ গাড়ির পিছন থেকে একটা গঙ্গানির শব্দ শুনতে পেল। হ্যাঁ, ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই তার সারা শরীর হিম হয়ে গেল। দেখলো কাপড়ে মোড়ানো মৃতদেহটা উঠে বসে আছে। সেই মৃতদেহটা একটা মেয়েলি সুরে বলে উঠল, আমাকে 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 ছেড়ে দাও। আমি পাগল নই। আমাকে ছেড়ে দাও। এমন সময় বিলাস কি করবে ভেবে উঠতে পারছিল না, কারণ সে যে মৃতদেহ বহন করে আনছে সেটা একজন ছেলের মৃতদেহ, কিন্তু তার মুখ থেকে যে কথা বের হলো তা মেয়েলি সুরে। এমন সময় হঠাৎ করেই বিলাসের ফোনটা বেজে উঠল। কি গো, তুমি কখন বাড়ি ফিরবে? আমার ভীষণ ভয় করছে। এখানে কেমন যেন সব ভৌতিক ঘটনা ঘটছে। বারবার ঘরের লাইট ফ্যানের সুইচ অফ হয়ে যাচ্ছে। আর আর কে যেন বাথরুমের কল খুলে দিচ্ছে বারবার। যতবার বন্ধ করে আসছি ততবারই আবার খুলে দিচ্ছে। একবার রান্নাঘর, একবার বাথরুম, একবার বেডরুমে। সারাক্ষণই এমন হচ্ছে। আবার ছাদের উপরও কেউ যেন হাঁটছে। আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমার আমার ভীষণ ভয় করছে। ভয় পেও না, আমি আমি এখনই আসছি। বাবু কি করছে এখন? ও তো এখন ঘুমিয়ে আছে, বোধহয় এক্ষুনি জেগে উঠবে। প্রচুর উসপাস করছে। সুমনা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব। এতক্ষণে ফোন কেটে বিলাস পিছনে তাকিয়ে দেখে যেমন লাশ তেমনই শোয়ানো আছে। তাহলে একটু আগে আমি যা দেখলাম বা শুনলাম তা কি আমার মনের ভুল? কিন্তু এত বড় ভুল আমার দ্বারা হতে পারে বলে তো আমার বিশ্বাস হচ্ছে না। সে গাড়িতে আবার স্টার্ট দিল। কিছুটা যাবার পর দেখলো রাস্তার মাঝে পুলিশ চেকিং হচ্ছে। গাড়ি দাঁড় করাতে একজন অফিসার বলল, কিরে, এত রাতে অ্যাম্বুলেন্স নিয়ে কোথা থেকে ফিরছিস? আজ্ঞে স্যার, বারুইপুর থেকে আসছি। গাড়িতে লাশ আছে, মর্গে নিয়ে যেতে হবে। কই দেখি কোথায় লাশ? বিলাস ড্রাইভার সিট থেকে নেমে এসে পিছনের দরজা খুলতেই অবাক হয়ে গেল। দেখলো সেখানে কোনো মৃতদেহ নেই। কিরে, আমাকে বোকা ভেবেছিস? ভেবেছিস লাশ আছে আর আমি চেকিং না করেই ছেড়ে দেবো, তাই না? আমার সাথে চালাকি করছিস। নেহাত অ্যাম্বুলেন্স, তাই ছেড়ে দিলাম। যা, অন্য কোনো গাড়ি নিয়ে এমন পাকামি মারলে না সোজা থানায় ভরে দিতাম। যত সব মদ মাতালের পাবলিক। আশ্চর্য, কিছু তো একটা হচ্ছে আমার সাথে। তাড়াতাড়ি লাশ জমা দিয়ে আসতে পারলে হয়। পুলিশ অফিসারের কথা শুনে বিলাসের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু তার চেয়ে বেশি অবাক হচ্ছিল এটা ভেবে যে হঠাৎ করে মৃতদেহটা কোথায় চলে গেল। বিলাস গাড়ি নিয়ে আবার এগিয়ে গেল। খানিক পর পিছনে তাকিয়ে দেখল সেই একই জায়গায় একই রকমভাবে মৃতদেহটা শুয়ে আছে। কি হচ্ছে এসব? এবার ভয়ে বিলাসের সারা শরীর বরফ হয়ে গেছে। এমন সময় আবার তার বাড়ি থেকে ফোন আসে, কিন্তু ফোনটা ধরা মাত্র নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। উফ, আশ্চর্য, এই সময় নেটওয়ার্কটাও অফ হতে হবে। যাই হোক, এক সময় বিলাস লাশটাকে নিয়ে মর্গে পৌঁছে গেল। তারপরে সেখানে লাশটাকে এন্ট্রি করিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। নিস্তব্ধ নিঝুম রাত, হেডলাইটের আলোয় যত দূর দেখা যায় শুধু ফাঁকা রাস্তা।
এমন সময় সে খেয়াল করলো তার পাশের সিটে বীভৎস দর্শন এক মহিলা বসে আছে, সারা শরীরে রক্ত। হ্যাঁ? কে 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 তুমি? আমাকে ভয় দেখাচ্ছ কেন? কোনো উত্তর দিল না সেই নারী। এমন সময় বিলাসের ফোনটা বেজে ওঠে। দেখে তার স্ত্রী সুমনা ফোন করেছে। কি হলো? এভাবে কান্নাকাটি করছো কেন? আমাদের বাবু কি হয়েছে আমাদের বাবুর? আমাদের আমাদের বাবু আর বেঁচে নেই। রক্ত বমি করতে করতে হার্ট ফেল করে মারা গেছে। বিলাস, আমাদের বাবু আর নেই। তোমাকে কতবার ফোন করলাম, কতবার, কিছুতেই তোমাকে মনে পেলাম না। আমাদের সব শেষ হয়ে গেল বিলাস, সব শেষ হয়ে গেল। আমি আসছি, আমি এখনই আসছি। এখানে আমিও খুব বিপদে আছি সুমনা। বোধ হয় আমিও আর বাঁচবো না। কেন? কি কি হয়েছে তোমার? আমরা এক পিশাচির কবলে পড়েছি। সে আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না। কথা শেষ হবার আগেই ফোনটা আবার কেটে গেল। হ্যালো সুমনা, হ্যালো হ্যালো। উফ। এমন সময় বিলাস দেখল পাশের সিটে সেই নারী মূর্তিটা আর নেই। তার বদলে একটা কালো বিড়াল বসে আছে, বিকটভাবে ডাকছে, চোখ দুটো জল জল করছে। হঠাৎ এক লাফে খোলা জানলা দিয়ে বাইরে লাফিয়ে চলে গেল। বিলাস ভয়ে কাঁপতে কাঁপতে শেষমেশ বাড়িতে এসে পৌঁছালো। দরজায় ঠক ঠক করতে লাগলো। সুমনা দরজা খুলে দেখে বিলাস যেন ভয় পেয়েছে কোনো কিছুতে। বলল, কি গো, কি হয়েছে? এরকম ভীত লাগছে কেন তোমাকে? চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কিছু একটা দেখে খুব ভয় পেয়েছো নাকি? সুমনার কথা শুনে বিলাস অবাক হয়ে যায়। আমাদের বাবু কোথায়? কেন? বাবু তো ঘুমাচ্ছে। কেন, কি হয়েছে? এত উত্তেজিত লাগছে কেন তোমাকে? কি? বাবু ঘুমাচ্ছে? তবে তুমি যে বললে বাবুর রক্ত বমি। আমি ফোন করে বললাম? হায় ভগবান, এই রাত বিরেতে বাড়ি ফিরলে তার উপর তোমার এই ভুগলুমিগুলোই এখন আমার শুনতে হবে। বাড়ি থেকে যখন বেরোলে তখনই তো বললাম ফোনের রিচার্জটা শেষ, রিচার্জটা করে দিও, তাও তো দিলে না। আমি কি করে তোমাকে ফোনটা করলাম? সারাদিন খাওয়া দাওয়া করেছো নাকি শুধু রুগী বইয়েই বেরিয়েছো? চলো হাত মুখ ধুয়ে নাও, তোমাকে খেতে দিই। এই সব কথাবার্তা শুনে বিলাসের মাথা ঘুরতে শুরু করে। সে নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে নিল। তারপর স্বামী স্ত্রী শুয়ে পড়ল। পাশের ঘরেই তাদের ছেলে রেহান ঘুমাচ্ছে। ঘড়িতে তখন প্রায় 1:15। সারা পাড়া নিস্তব্ধ। দূরের কোনো এক ঝোপের মধ্যে দিয়ে মাঝে মাঝে শিয়ালের ক্ষীণ ডাক শোনা যাচ্ছে। এতক্ষণ বিলাস তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত অলৌকিক সব ঘটনার কথা মনে মনে ভাবছিল। দেখো বিলাস, তুমি কিন্তু সত্যি সত্যিই পাগল হয়ে গেছো। কেন? আমি পাগল হয়ে যাব কেন? সুমনার কথা শেষ হবার আগেই তাদের ঘরের দরজার বাইরে ধুমধুম করে দুবার শব্দ হলো। বিলাস উঠে যায়। কে? বাইরে কে এত রাতে? কুকুর বেড়াল টেড়াল কিছু হবে হয়তো, তুমি অত চিন্তা করো না। অনেক রাত হলো, শোবে চলো। আচ্ছা চলো। এই বলে দুজনা বেডরুমের দিকে এগিয়ে যায়। আর তখনই তাদেরকে অবাক করে দিয়ে দরজাটা ক্যাচ করে শব্দ করে খুলে যায়। কে এত রাতে আমার বাড়ির দরজা খুলে? কার এত বড় সাহস?
আমি খুলেছি এই দরজা। তুই আমাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে ওই মর্গে কেন রেখে এসেছিস? আমার যে ওখানে থাকতে একদম ভালো লাগে না। তাছাড়া দেখ দেখ, ওরা আমাকে কেমন পুড়িয়ে মেরেছে। আমার সারা শরীর জ্বালায় জ্বলে যাচ্ছে। এ কি এ কি এ তো এ তো ভূত 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 ভূত। সুমনা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। কিন্তু অস্বাভাবিক মৃত্যু হলে সবাইকে ওই মর্গে যেতে হয়, কিন্তু তুমি আমার পিছন পিছন আমার বাড়িতে কেন এসেছো? কিন্তু আমি তো অস্বাভাবিকভাবে মরিনি। আমাকে মেরে ফেলা হয়েছে। আমার স্বামী আমাকে মেরে ফেলেছে। তার গোপন প্রেমের কথা আমি জানতে পেরেছিলাম, তাই সে আমাকে খুন করেছে। কিন্তু তুমি মর্গে থেকে সোজা আমার বাড়িতে কেন এলে? তুই আমার একটা উপকার করবি, নইলে আমি যে তোর প্রাণ নিয়ে নেব। কেন? আমি তো তোমার মৃত্যুর জন্য দায়ী নই। আমি তো কোনো ভুল করিনি। তাহলে তুমি খামোখা আমাকে কেন মারবে? আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্বামী। সে এখন বড় তান্ত্রিকের আশ্রয়ে আছে। তান্ত্রিকের দেওয়া একটা কবচ সে গলায় পড়ে থাকে, তাই তো আমি তার গায়ের ধারে কাছে ঘেঁষতে পারি না। আমার স্বামীর গলা থেকে তুই ওই তাবিজটা খুলে দিবি, তবে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো, নয়তো আমি তোকে ছাড়বো না। কিন্তু কে তোমার স্বামী? কোথায় থাকে কিছুই তো জানি না। কিভাবে খুলবো ওই কবচ? সেসব তোকে আমি বলে দিচ্ছি, তুই শোন। ঠিক আছে। তারপর সেই প্রেতের সহায়তায় বিলাস সেই নির্দিষ্ট ঠিকানায় এক সাধুর ছদ্মবেশে পৌঁছায়। জয় শিবশম্ভু। এই ছেলে, সামনে তোর মহা বিপদ, কারণ তুই তোর স্ত্রীকে খুন করেছিস। এ কথা শুনে সেই লোকটা অবাক হয়ে ভাবল, আমি আমার স্ত্রীকে মেরেছি, এই সাধু কি করে জানলো? নিশ্চয়ই বড় মাপের কোনো সাধু হবে। তাহলে আমি এখন কি করব বাবা? তোকে কিছু করতে হবে না, শুধু তোর গলার কবচটা খুলে ফেল, তোর সব বিপদ কেটে যাবে। ঠিক আছে বাবা, তাই হবে। জয় শিবশম্ভু। কথা বলেই ছদ্মবেশী বিলাস সেখান থেকে চলে গেল। আর তৎক্ষণাৎ সেই লোকটা তার গলা থেকে কবচটা খুলে ফেলল। আর সেই রাতেই ঘটল মর্মান্তিক সেই ঘটনা। লোকটা ঘরের ভিতরে ঢুকতেই লোডশেডিং হয়ে গেল। ঘরের দরজা জানলা সব নিজে নিজেই খুলতে লাগলো, আবার বন্ধ হতে লাগলো। হঠাৎ কেউ যেন তার পিছন দিকে ছুটে চলে গেল। কে কে এখানে এত রাতে? হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল। পিছন থেকে মেইলি কণ্ঠে বলে উঠল, কি ভেবেছিলি তুই? আমাকে মেরে ফেলে ওর সাথে খুব আরামে থাকবি? কিন্তু আমি তো তোকে ওর সাথে বাঁচতে দেব না। শয়তানি, তুই আবার ফিরে এসেছিস? মোড়েও আমাকে শান্তি দিবি না? হ্যাঁ 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 হ্যাঁ, এবার তোকে শাস্তি দেব। তোকে শাস্তি না দিলে আমার আত্মা শান্তি পাবে না। কথাটা বলি বিভৎস সেই মূর্তিটা লোকটার মাথাটা ধর থেকে ছিঁড়ে ফেলে দিল। ধরটা ছটফট করতে লাগলো।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।